ও মাঝি চাচা, মাঝি চাচা, শহরের দিকে যাবে নাকি গো? কেন যাব না বাবা, অবশ্যই যাব। তুমি উঠে বসো, আমি এক্ষুনি নৌকার বাঁধন খুলে দিচ্ছি। এ কি গো চাচা, নৌকা চলতে শুরু করলো যে? আমাকে একা একাই নিয়ে যাবে নাকি? আমি কিন্তু বেশি টাকা পয়সা দিতে পারবো না। না গো, বেশি ভাড়া কেন নেব? এপারের সবাই আমাকে জানে। আসলে আমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, শরীরে বৈঠা চালানোর অত শক্তি পাই না, আর নৌকাটাও নড়বড়ে হয়ে গেছে। বেশি যাত্রী পারাপারের কোনো ব্যবস্থাই নেই। তা সারিয়ে নিলেই তো হয় চাচা, সারিয়ে নিচ্ছেন না কেন? পয়সা কোথায় পাবো বলো তো? যা রোজগার হয় খাবার কিনতেই তো শেষ হয়ে যায়। সে দুঃখের কথা শুনে আর কি হবে? তা শহরে যাচ্ছ কেন? ওই যে ডাকঘরে নতুন বড়বাবু আসবে, আর সাথে তাদের বউ আসবে। ডাকঘর হওয়াতে গ্রামে যোগাযোগটা বেড়েছে বেশ। ডাকঘর হয়েই বা কি, না জানি লেখাপড়া, আর না আছে আমার তিন কুলে কেউ। কে আমাকে চিঠি পাঠাবে, আর আমিই বা কাকে পাঠাবো? অমন করে বলো না চাচা, আমরা তো আছি, আমরাই তোমাকে দেখে রাখবো। আমাদের গ্রামে তোমার কত নাম ডাক বলো তো? তা সবই তোমাদের সকলের মহানুভবতা। তোমার একা লাগে না চাচা? একা লাগবে কেন? ওই যে দেখছো নদীর পানি, ও আমার খুবই আপন। আমি তো মাছদের সাথেও গল্প করি। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, একটা নৌকো তো এলো না। তুমি ঠিক জানো যে আজই আমাদের যেতে হবে? হ্যাঁ, চিঠিতে তো সব লেখা ছিল। আর নতুন ডাকঘর হয়েছে বলে থাকার জায়গারও কোনো ব্যবস্থা নেই, গিয়ে ঘর খুঁজতে হবে। তাই তো 2 দিন আগেই চলে যাচ্ছি। অমন অজপাড়াগাতে কেন চাকরিটা নিলে বলো তো? আমরা কখনো অমন জায়গায় গিয়ে থেকেছি? কষ্ট হবে তো। কিন্তু গ্রামের সহজ সরল জীবনযাপন, মুক্ত বাতাস, মাটির গন্ধ, খোলা আকাশ, এসব আমাকে বড্ড টানে জানো। তুমি যাই বলো, আমি কিন্তু অসুবিধে দেখলে তোমাকে গ্রামে রেখে মায়ের কাছে চলে আসবো। আমারও তো প্রকৃতি প্রেম পোষাবে না, বুঝলে? আর যদি ভালো লেগে যায়? তাহলে এক টুকরো জায়গা কিনে সুন্দর একটা বাগান বাড়ি সাজাবো, একদম মনের মতো করে। তবে সে চান্স বড্ড কম। আগেই কেন ধরে নিচ্ছ? সে চান্স নেই। আগে তো কটা দিন থেকে দেখি। বড়বাবু, তুমি গ্রাম থেকে আমাদের নিতে এসেছো? হ্যাঁ বড়বাবু, আমি হলাম ডাকঘরের একমাত্র পিয়ন। দয়া করে নৌকায় উঠে বসুন, অনেকটা পথ যেতে হবে। থাক থাক, আর সাফাই গাইতে হবে না। আহ ঋতু, তুমি কিছু মনে করো না, ও একটু বেশি কথা বলে। এই ওঠো, নৌকায় চেপে বসো। আর মাঝি চাচা, আপনারও তো বয়স হচ্ছে, আপনি কি পারবেন আমাদের নিয়ে যেতে? চিন্তা করবেন না বড় বাবু, আমি ঠিকই পৌঁছে দেব। আমার অতটা বয়সও হয়নি, এখনো শক্ত আছি। বেশ, তাহলে তো আর কথাই নেই। চলো সবাই উঠে পড়ো, এসো এসো এসো। বেলা তো পড়ে এসেছে, গ্রামে পৌঁছতে কি রাত নেমে যাবে? না গো মা, আর একটা গ্রাম পার হলেই আমাদের ঘাট পড়বে। জানো, ওই নদীর তীরে আমার বাড়ি। ঘাটে নামলেই আমার বাড়িটা চোখে পড়বে তোমার। তাই? তা বেশ তো। আপনার বাড়িতে কে কে আছে মাছি চাচা? এই নদীর পানি আর গ্রামের লোক ছাড়া আমার নিজের বলতে কেউ নেই। ওই যে দূরে ঘাট দেখা যায়, ওটাই আমাদের গ্রাম। আপনাদের খুব ভালো লাগবে বড়বাবু, চলুন একবার চলুন। আমাদের থাকার কি ব্যবস্থা হয়েছে মতি মিয়া? আসলে গ্রামের লোকেরা তো বাড়িতে অন্যকে থাকতে দিতে চায় না, আর দেবে কেমন করে? নিজেরাই একটা দুটো ঘরে গাদাগাদি করে ঘুমায়। তবুও 2-1টা বাড়িতে কথা বলেছি। আগে আপনারা চলুন, কথা বলুন তাদের সাথে। ঠিক আছে, কটা দিন মানিয়ে নিন বড়বাবু, দেখবেন সব ভালো লাগবে, একদম নিজের বলে মনে হবে। হ্যাঁ শুনেছি, মাস 3-এর মধ্যে কোয়ার্টারের কাজও শুরু হবে। কোয়ার্টারে ঘর পেলে আর চিন্তা নেই। এত টাকা কেন দিচ্ছ মতি মিয়া? আমাকে 100 টাকা দিলেই হবে। সে তো একজনের টাকা গো চাচা, তোমার চলবে কেমন করে? গ্রামে অতিথি নিয়ে এলাম, তার থেকে টাকা নিতে শরম করে বাবা।
তোরা যা যা যা, আমি নিব না। ও কি কথা, ভাড়ার টাকা না নিয়ে পরে সবাইকে বলে বেড়াবে গ্রামের বড়বাবু টাকা পয়সা দেয় না। চাচা, আপনি নিতে না চাইলে জোর করব না, তবে আমরা ঘর পেলে আপনি হবেন আমাদের মেহমান। সে দেখা যাবে। তবে বড়বাবু, আপনার কোনো দরকার লাগলে জানাবেন, যথাযথ চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। এখন চলি তাহলে। হচ্ছেটা কি? যাকে তাকে মেহমান করার জন্য উঠে পড়ে লেগেছে। তা আমাদের এখানে সময় নষ্ট না করে ঘর দেখতে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আসুন এদিকে। আর কত হাঁটতে হবে? ইস, একই মাটির রাস্তা, তার উপর ধুলো। খিদে আর পাই চলতে চাইছে না। এখানে কোনো হোটেল পাওয়া যাবে? কি যে বলেন, এখানে হাটবার ছাড়া বাজার করার মতো ব্যবস্থাই নেই। এখানে আবার হোটেল? তবে আমার ঘরে চলুন, আমি একা মানুষ, রান্না করে খেতে দিতে কিছুটা সময় লাগবে। তুমি থাকো তোমার অজপাড়াগাতে, আমি চললাম আমার মায়ের কাছে। মতি, ঘর তো পাওয়া গেল না, তবে আমার মনে হয় কোয়ার্টার তৈরি হওয়া না অবধি আমার এখানে আসা হবে না। আমাদের বরং তুমি বিদায় দাও, বুঝলে? তাই বলে এই সন্ধ্যার মুখে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আসুন তাহলে আমার সাথে। মাঝি চাচা, মাঝি চাচা। আমি জানতাম আপনারা আসবেন। এত বয়স হলো, গ্রামের ব্যাপারে জানবো না? আপনারা আমাদের অতিথি, নিজের ইচ্ছায় এসেছেন। এখন ওদিকে যান, হাত মুখ ধুয়ে আসুন। আমি সামান্য ডাল ভাত করে রেখেছি, আগে খেয়ে নিন, পরে কথা হবে। ও মতি, যা বাবা, ওনাদের নিয়ে আয়, যা। বাহ, দারুণ মাছ ভাজার গন্ধ, বাহ বাহ। নদীর টাটকা মাছ তো, সামান্য কিছু খেয়ে নিন। চাচা, তুমিও খেয়ে নাও। তোর চাচি বলতো অতিথি হলো বিধাতার দূত, তাদের খাইয়ে পরে খাবো রে। কিন্তু আমি তো আর ভালো রাখতে জানি না, কষ্ট করে একটু খেয়ে নিস। কষ্ট কি বলছেন মাঝি চাচা, এ তো অমৃত। বড্ড তৃপ্তি পেলাম। আপনিও আমাদের সাথে খেয়ে নিন, সব তো সামনেই আছে, কিছু লাগলে নিয়ে নেব। আপনাকে আরেক টুকরো মাছ দেব বাবু। এক টুকরো কি বলছেন চাচা, 2 টুকরো দিলে অসুবিধা নেই। কতদিন পর যে এমন টাটকা মাছ ভাজা খেলাম, কি যে মজা। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু আজ তো যেতে পারবেন না মা জননী, এখন জোয়ারের সময়, ভোরের আগে তো নৌকা চলবে না। তাহলে রাতটুকু আমরা কোথায় থাকবো? অসুবিধা না হলে এই মাঝির ভাঙা বাড়িতেই থাকুন, আমার তো কেউ নেই। তাহলে আপনার অসুবিধা না হলে আমরা আপনাদের বাড়িতেই থেকে যাই, পরে কোয়ার্টার তৈরি হলে সেখানে চলে যাব। আমার কোনো অসুবিধা নেই, তবে আপনারা আমাকে এমন আপনি আজ্ঞে করবেন না, আপনারা শহরের মানি লোক। ঠিক আছে চাচা, তবে আমরাও তো আপনার সন্তানেরই মতো, আপনিও আমাদের আজ্ঞে আজ্ঞে করবেন না। আর আজ থেকে আমরা যা খাবো আপনিও তাই খাবেন, আর হাত পুড়িয়ে রান্না করতে পারবেন না বলে দিলাম। তাহলে যে এতদিনের অভ্যেস বদ অভ্যেসে পরিণত হবে বাবা। হোক না কটা দিন, তাহলে তো কোনো সমস্যাই নেই। আমি এখন ঘরে যাই, কাল আবার দেখা হবে। যাক বাবা, অবশেষে একটু থাকার জায়গা পেলাম। কি বলো, আমার কিন্তু বাড়িটা বেশ ভালো লেগেছে। তোমার সবেতেই বাড়াবাড়ি, কি দরকার ছিল ওনাকে আমাদের সাথে রাখার? ওনার বয়স হয়েছে, একা মানুষ, ওনার বাড়িতেই থাকবো। আর আলাদা খাবো, কেমন দেখায় বলো তো? তাছাড়া উনি বাবার মতো একটা মানুষ। তোমাকে বলে আর কি হবে, কবে শুনেছো তুমি আমার কথা? শোনো, গ্রামের সাধারণ মানুষ ভালোবাসা বোঝে, তারা শহরের মতো টাকা বোঝে না। কটা দিন তুমি এখানে থেকে দেখো, তোমার ধারণা বদলে যাবে গো। একটুও বদলাবে না, উল্টো তুমি আমার সাথে ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে যাবে। সে দেখা যাবে। এই যে শুনছো, আর কত ঘুমাবে? হ্যাঁ,
এ কি হয়েছে বউ? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? ডাকাত পড়তে যাবে কোন দুঃখে? সকাল হয়ে গেছে, বাজারে যাও। বাজার করে না নিয়ে এলে রান্না হবে কি করে? আমাকে আরেকটু ঘুমাতে দাও। টাকা নিয়ে মাঝি চাচাকে দাও, আর কি কি আনতে হবে বলে দাও। আমিও জানি না এখানে কোথায় কি পাওয়া যায়। তা বলে ওনাকে এত বিশ্বাস করার মতো কোনো মানে আমি দেখছি না। সব সময় এত বাড়াবাড়ি আমার ভালো লাগে না। মা জননী, একটু বাইরে আসবেন। হ্যাঁ, বলুন। এই যে বাজার এনেছি মা জননী। এখানে তো হাটের দিন ছাড়া বাজার পাওয়া যায় না। এখানে চাল, তেল, আনাজ আর মাংস এনেছি। জমিয়ে রাধো তো মা, জমিয়ে রাধো। আপনাকে সকাল সকাল এত কিছু করতে কে বলেছে? আপনার শরীর থেকে তো ঘামের গন্ধ বেরোচ্ছে। দূরে দাঁড়ান। তুমি সব গুছিয়ে রান্না করো মা জননী। আমি স্নান করে এসে তোমাদের সাথে মজা করে ধোয়া ওঠা গরম ভাত আর ডাল খাবো, সাথে মাংসের ঝোল আর আলু। আহ, জানো বা, ধোয়া ওঠা গরম ভাত আমার খুব প্রিয়। কিন্তু কেউ নেই বলে আমার পান্তা ভাতই খেতে হয়, আর না হলে মুড়ি খেয়ে দিন কাটাতে হয়। কিসের মাংস এনেছেন? একটা দেশি মুরগি এনেছি গো মা জননী। কবে পাতে এক টুকরো মাংস পড়েছে সে কথা আমার মনেই নেই। মুরগি? কেন? খাসির মাংস আনা যেত না? খাসি? ওরে বাবা, সে তো অনেক দাম। আমাদের পাতে বছরে মুরগিই জোটে না, তো খাসি? আমার সামান্য সঞ্চয় দিয়ে এর থেকে বেশি কিছু আনতে পারিনি। আমাকে ক্ষমা করো, আমি নৌকায় গিয়ে বসি বরং। তুমি তো টাকা নাওনি, তাহলে এত বাজার কোথায় পেলে? যার বাড়ি সেই নিয়ে এসেছে। তুমি বরং হিসেব করে টাকাগুলো দিয়ে দিও। সে দেখা যাবে। বাহ, মাংসের কি ভালো গন্ধ ছেড়েছে। এখনই খাবার বারো, আমি চাচাকে ডেকে আনছি। আগে তুমি যাও, উনি এলে তারপর খাবার দিয়ে দেব। যে বাজার করে নিয়ে আসে সবার আগে তার পাতে ভাত দিয়ে বাকিরা খাবে, এটাই নিয়ম। আমি যাচ্ছি ওনাকে ডেকে নিয়ে আসতে। আহ, কি ভালো মাংসের গন্ধ ছেড়েছে। দাও মা জননী। বড়বাবু, তোমরাও শুরু করো। এতদিনে মনে হচ্ছে আমার বাড়িটা যেন হাসছে। মা জননী, তোমার হাতে ওটা কিসের দাগ? আমার জন্মের দাগ। কি গো, বসে কেন আছো? খেয়ে তো তোমাকে বের হতে হবে। আহ, খুব মজা হয়েছে মা জননী, যেন ঠিক তার হাতের স্বাদ। জানো, আমার স্ত্রী খুব মজা করে খাবার রান্না করত। সব সময় আপনার স্ত্রীর কথাই বলছেন। আপনার কি কোনো ছেলে পেলে নেই? যদি থেকেও থাকে, তারা কোথায়? ছেলে ছেলে তো নেই বাবা, তবে একটি মেয়ে ছিল আমার। নাম ছিল কুসুম। বর্ষাকালে নদীতে নেমেছিল, সেই যে ভেসে গেল। আর তাকে পেলাম না। মেয়ের শোকে মাও বিদায় নিল। নদীর তীরে মাঝির বাড়ি আগলে আমি একাই পড়ে রইলাম। ও, আজ আমরা জরুরি কাজে পাশের গ্রামে যাব। ফিরতে ফিরতে রাত হবে, আবার নাও ফিরতে পারি। ঋতু বাড়িতে থাকবে, আপনি একটু দেখে রাখবেন, কেমন? কোনো চিন্তা করবেন না বড়বাবু, মা জননীকে আমি দেখে রাখবো। তাহলে আমি এখন চলি, পরে দেখা হবে। মা জননী, মা জননী, ও মা জননী। এ কি, কোনো সাড়া দিচ্ছে না কেন? সন্ধে হয়ে এলো, একবার যাব ভেতরে। মা জননী। এ বাবা, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি যে করি, জলপট্টি দেই বরং।
কখন থেকে জলপট্টি দিচ্ছি, মা জননীর তো জ্ঞানই আসছে না। জ্বর কমছে, আমি বরং ওকে কবিরাজের কাছে নিয়ে যাই। ভয় নেই মা জননী, তুমি ঠিক হয়ে যাবে। এই তো এসে গেছি, আর কোনো ভয় নেই, তুমি সুস্থ হয়ে যাবে মা জননী। কে? এত রাতে কার বিপদ হলো? বন্ধু, আমি গো, আমি কমল মাঝি। দেখো না, আমার মা জননীর শরীর পুড়ে ঝলসে হয়ে যাচ্ছে, একে সুস্থ করে দাও। একটু অপেক্ষা করো, আমি দেখছি। কিন্তু একে তুমি কোথায় পেলে? সব পরে বলবো, আগে আমার মা জননীকে সুস্থ করে দাও। ভাগ্যিস ঠিক সময় এনেছিলে, সেরে যাবে, ভয় নেই। এখনো তো চোখ খুললো না। আরে একটু সময় দাও না, ভোরের আলো তো ফুটতে হবে নাকি, একটু সময় দাও। ঋতু, ঋতু, মাঝি চাচা, মাঝি চাচা, এ কি, বাড়িতে কেউ নেই, ঘাটে তো নৌকাও নেই, কোথায় গেল দুজনে? হে, আমি কোথায়? আমাকে আমাকে এখানে কে নিয়ে এলো? ভাগ্যিস মাঝি বন্ধু কাল সঠিক সময়ে তোমাকে এনেছিল, নয়তো তোমার জ্বরে যে কি হতো কে জানে। তবে এখন আর ভয় নেই, শরীর কিছু দুর্বল আছে, ঠিক হয়ে যাবে। আপনার বড়বাবু আপনার বড়বাবু কোথায়? আমি আসলে জানতে পারিনি, বাড়ি ফিরে তোমাকে খাবার খাওয়ানোর জন্য কত ডাকলাম, মাথায় জলপট্টি দিলাম, দেখলাম কোনোভাবেই জ্বরটা কমছে না, তাই এখানে নিয়ে এসেছি মা জননী। এখন চলো, ঘরে ফিরে যাই, চলো চলো। চলুন। ঋতু, তুমি কোথায় গিয়েছিলে? মা জননী বড্ড অসুস্থ ছিল বাবু, তবে কবিরাজের ওষুধের গুণে এখন ঠিক আছে, আর কোনো ভয় নেই। ভাগ্যিস চাচা আপনি ছিলেন, নইলে যে কি হতো। চাচা, আপনার হাতে এই দাগটা? এটা আমাদের মাঝি বংশের দাগ গো বাবু, জন্মের দাগ। এমন দাগ তো ঋতুর হাতেও আছে, ও তো মাঝি বংশের নয়। তাতে কি, আমি তো তোমার মেয়ে। মা বলেছিল এক নদীর ঘাট থেকে ছোটবেলায় আমায় কুড়িয়ে পেয়েছিল, আর তারপর এতগুলো বছর কেটে গেছে। সত্যি কি তবে তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে কুসুম? বিধাতা কি তবে এতদিন আমার প্রার্থনা শুনেছে? আমার আর কোনো দুঃখ রইল না, আমার আর কোনো দুঃখ রইল না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। নদীর তীরের এই মাঝির বাড়ি আমার, আমার বাবার বাড়ি। ওগো ওগো, দেখো, আমার বাবা, আমার বাবার বাড়ি। বলেছিলাম না, হয়তো তুমি গ্রামে এসে বাধা পড়বে, আর গ্রাম ছাড়তেই চাইবে না। সেসব কথা পরে হবে, আজ তো হাটবার। তুমি মতি মিয়াকে নিয়ে বাজারে যাও, রেওয়াজি খাসির মাংস নিয়ে এসো। আজ আমি আমার বাবাকে মাংস ভাত খাওয়াবো। বেশ, তাই হবে, আমি এক্ষুনি যাচ্ছি। তবে তোমরা ঘরে বিশ্রাম নাও, কেমন? চল মা, আমার আজ মহা আনন্দের দিন, আজ আমার মহা আনন্দের দিন। আজ মাঝি বাড়ি সাজবে নতুন করে। চলো বাবা। যা, একটা মাছও উঠলো না। পোড়া কপাল আমার, পোড়া কপাল না হলে কি জালে মাছ ওঠে না? সেই কখন থেকে ফেলে বসে আছি জালটা, তবুও একটা মাছ বাঁধলো না। দেখি, আরেকবার ফেলে দেখি। বাহ বাবা, জালটি এবার ভারী ভারী লাগছে, মনে হচ্ছে জালে কিছু বেঁধেছে। সৃষ্টিকর্তা, ও সৃষ্টিকর্তা, দেখো জালে যেন এবার
একটা বড় মাছ বাঁধে। এ কি, জালটি এভাবে ছিঁড়ে গেল, এবার কি হবে? যাই টুকটাক করে সংসারটা চালাচ্ছিলাম মাছ ধরে, এবার তো সেটাও গেল। কিরে রতন, এভাবে মাথায় হাত দিয়ে বসলি কেন? আজকেও কোনো মাছ পাসনি বুঝি? না গো দাদা, আজও কোনো মাছ পাইনি। শেষে কিনা এই হতভাগার জালটা পর্যন্ত ছিঁড়ে গেল। শোন রতন, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ দাদা, বলো। তুই আমার সাথে মাছ নদীতে মাছ ধরতে যাবি? তোকে রোজ 100 টাকা করে দেব রে। আমি তো রোজ 100 টাকা রোজগারই করতে পারি না, সেখানে যদি ও আমাকে রোজ 100 টাকা করে দেয়, সেটা আমার জন্য অনেক কিছু। পরিবারের মুখে অন্তত একবেলা খাবার তো দিতে পারবো। কিরে, কি এত ভাবছিস? যদি না আসিস তবুও সমস্যা নেই, কাজের মানুষের তো কোনো আর অভাব নেই রে। না 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 রামু দাদা, আমি আসবো আসবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে রোজ সকাল সকাল এই নদীর ঘাটে এসে পড়িস। এই দেখ, এরা দুজন রোজ আমার সাথেই কাজ করে। কাল থেকে তোরা 3 জন একসাথে মাছ ধরবি। চিন্তা করিস না, আমি তোদের সাথেই থাকবো, বুঝলি? সেদিন খালি হাতে রতন বাড়ি ফিরে এলো। সে বাড়ি ফিরে শুনতে পেল তার ছোট্ট মেয়ে জ্যোতি খাবারের জন্য খুব বায়না করছে। না না, আমি মোটেও খাবো না। তুমি খাও এই খাবার। রোজ রোজ তুমি আমায় কচু ডাল এগুলো খেতে দাও, আর আজ তো শুধু ভাত দিয়েছো। এটা আমি কিছুতেই খাবো না। খানা মা, এমন বায়না করতে নেই। তোর বাবা দেখবি আজ বড় দেখে মাছ আনবে, সেই মাছ তোকে ঝোল করে দেবো রাতে। না না না, তুমি রোজ বলো বাবা মাছ আনবে, কিন্তু কই, বাবা তো কোনো মাছ আনে না। আমি ভাত খাবো না। যা দূর হ, দূর হ আমার সামনে থেকে। আমার হয়েছে যত জ্বালা। এই অভাবে সংসার করতে করতে কোনো দিনও একটু শান্তি পেলাম না। কোন মুখে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো? হায় সৃষ্টিকর্তা, আমার চলার পথটা তুমি সহজ করে দাও, সহজ করে দাও। বাবা, বাবা তুমি এসেছো? মা, ও মা, এই দেখো বাবা এসেছে। বাবা, ও বাবা, বাবা মাছ এনেছো? ইয়ে মানে মা। কি মানে করছো? সে সকালে বেরিয়েছো, এখন বিকেল। সারাদিন বসে থেকে থেকে মেয়েটাকে এখন শুধু ভাত দিলাম। মাছ কই? বউ, মাছ তো পাইনি। সেই সকাল থেকে জাল পেতে বসে থেকে অবশেষে জালটি ছিঁড়ে গেছে। এই দেখো। বিয়ের আগে তো খুব লম্বা লম্বা কথা বলেছিলে, বিয়ের পর এটা দেবে ওটা দেবে, আর এখন এখন তো পেটে দড়ি বেঁধে রাখতে হচ্ছে। যদি ঠিকঠাক ভাবে খাবার দিতে না পারো, তবে আমাকে বাপের বাড়ি রেখে এসো। তাহলে আজকেও শুধু ভাত খেতে হবে? আমি খাবো না, আমি রোজা রূপাদের বাড়ি খেলতে গেলাম। আরে শোনো মা, শোনো মা, জ্যোতি শোনো। শুনে আর কি করবে? এসো, শুধু পান্তা গিলে আমায় উদ্ধার করো। যদি গিলতে না পারো, তবে বুড়ো আঙুল দিয়ে ঠেলা দিয়ে গেল। পরের দিন রতন সকাল সকাল উঠে নদীর উদ্দেশ্যে রওনা দিল। কিরে, চলে এসেছিস? তোর জন্যই তো এত সময় ধরে অপেক্ষা করছিলাম। চল চল, উঠে পার নৌকায়। আজ মাঝ নদীতে যাব। ওইদিকে বেশ স্রোত আছে, স্রোতের মুখে বেশ মাছ পাওয়া যাবে, বুঝলি? এই তোরা সবাই জাল ফেল। দেখিস স্রোতে যেন আবার জাল টেনে না নিয়ে যায়। জাল ভেসে গেলে কিন্তু তোদের টাকা থেকে কেটে নেওয়া হবে। কিন্তু দাদা, এইখানে তো স্রোতের মাত্রা অনেক, জাল টানতে গেলে অনেক কষ্ট হবে। তাড়াতাড়ি হাত নাড়িয়ে কাজ কর, এত কথা বলিস না। সকাল সকাল হাটে মাছ নিয়ে যেতে পারলে মাছগুলো বেশ দামে বিক্রি করতে পারবো, বুঝলি? এখানে তো অনেক মাছ পাচ্ছি। আমার যদি একটা নতুন জাল থাকতো, তবে আমি এমন মাছ পেতাম।
সংসারটা কতই না ভালো চলতো। কিরে রতন, মাছের দিকে এভাবে হা করে তাকিয়ে কি দেখছিস? না না দাদা, কিচ্ছু না। এই মহেশ, বলাই, তোরা দুজন মাছগুলো নিয়ে হাটে যা, বিক্রি করে আয়। দুপুর হয়ে গেলে মাছের আবার ভালো দাম পাওয়া যাবে না। হ্যাঁ দাদা, বেশ কিছু মাছ পাওন গেছে। আমি আর মহেশ দাদা মাছগুলো নিয়ে হাটে যাই। রতন দা, মাছ মারতে থাকো, এগুলা বিক্রি হয়ে গেলে পরের গুলা আবার এসে নিয়ে যাবো। এইদিকে জুদি ও রোজা রুবাদের বাড়ির উঠানে খেলছিল। এই তো রূপা, জানিস আমাদের পুকুরে বাবা আজ অনেক মাছ ধরেছে। বাড়িতে তো অনেক মাছ এনেছিল। আমাদের পুকুর থেকে কাল মাছ মেরেছিল, জ্যান্ত মাছের ঝোল। কি যে মজা লেগেছিল না। কিরে জুতি, তুই মন খারাপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? তোদের দুজনের তো পুকুর আছে, আমাদের তো কোনো পুকুর নেই। বাবা নদী থেকে যে দুটো মাছ পায় তাই ধরে হাটে বিক্রি করে আসে। বাড়িতে মাসে মাসে একটা করে মাছ আনে। ও এই কথা, তা মন খারাপ করিস না। চল, বাবা পুকুরে মাছ মারছে, আমরা মাছ ধরে দেখবো। বাবার কাছ থেকে তোকে একটা মাছও নিয়ে দেব। সত্যি তুই আমায় মাছ দিবি? ও বাবা, বাবা, বাবা তোমার মাছ ধরা কি হলো? হ্যাঁ রে মা, হলো। তা তুই পুকুর ঘাটে কি করছিস? যা বাড়ি যা, আমি মাছ নিয়ে আসছি। এত মাছ? এই রোজা, সব মাছ বিক্রি করবে নাকি? হ্যাঁ, তা তো করবে। এখান থেকে বড় কিছু মাছ বাড়িতে থাকবে, আর বাকি মাছগুলো হাটে নিয়ে যাবে। বাবা তো রোজই এমন করে। আরে এই জ্যোতি, বাড়ি যাবি না? আমার মা তো ডাকবে, বেশি দেরি হলে খুব বকবে রে। আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ চল, আমিও যাব। এই জ্যোতি, দাঁড়া, একটা মাছ নিয়ে যা। কে মাছ নেবে রোজা? কাকে মাছ নিতে বলছিস? বাবা, ও বাবা, জ্যোতিকে একটা মাছ দাও না। ওদের তো পুকুর নেই, মাছও নেই। যা বাড়ি যা, তোকে মাছ দিতে বলেছি নাকি? একটা মাছের দাম কত তুই জানিস? রোজা, এই রোজা, আমার মাছ লাগবে না রে, আমি বাড়ি চলে যাচ্ছি। চল রুবা। তোকে কতদিন বলেছি ওই সব ভিখারিদের সাথে মিশবি না। সব জিনিসে শুধু ওদের লোভ আর লোভ। আজকের পর থেকে যদি ওই সব ভিখারিদের সাথে মিশতে দেখি, তবে তোর হাত পা আমি ভেঙে দেবই বলে দিলাম। বাবা, ওরাও তো মানুষ। আমাদের স্কুলের স্যার বলেছে মানুষকে কখনো ঘৃণা বা অপমান করা উচিত না। এছাড়া গরিব দুঃখী মানুষকে সাহায্য করা উচিত। যা বাড়ি যা, তোকে এত জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিতে এসেছে, জ্ঞান দিতে এসেছে আমাকে। বাড়ি যা। এদিকে নদী থেকে মাছ মারা শেষে রতন ও রামু নদীর ঘাটে এলো। রামুদা, ও রামুদা, তাহলে এবার আসি গো। দাঁড়া দাঁড়া, টাকাটা নিয়ে যা। এই নে, এই মাছটি তোর মেয়েকে খাওয়াস। আর এই নে 20 টাকা। 20 টাকা কেন গো দাদা? বাড়িতে তো কিচ্ছুটি নেই। আনাজপাতি নিয়ে গেলে তবেই রান্না করবে। আরো কিছু টাকা দাও দাদা। আজই 20 টাকা নে, কাল একসাথে সব টাকা দিয়ে দেব, বুঝলি? কিন্তু আর কোনো কিন্তু না, টাকা সময় মতো পেয়ে যাবি। আর বেশি ঘ্যান ঘ্যান করিস না তো। তবে কাল থেকে তোর আর কাজে আসতে হবে না, যা তো। রতন মন খারাপ করে সেই 20 টাকা নিয়ে হাঁটে গেল। 20 টাকায় আর কি হবে? জিনিসের যে দাম। হরিশের কাছে পচা পচা সবজি আছে, ওখান থেকে কিছু সবজি নিয়ে বাড়ি যাই। কিরে রাতল, সবজি নিবি নাকি? সবজি নিবি? হ্যাঁ দাদা, কিছু সবজি নেব। তবে তোমার দোকানে তো দেখছি সব পচা সবজি।
আরে সোলার উপর দিলে সবকিছু সিদ্ধ হইয়া যাইব, ভালোভাবে খাইতেও পারবি। আরে নিলে নে, না নিলে জাগা যা। জিনিস থাকলে তো আর খদ্দের অভাব নাই রে পাগলা, যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও তবে। কিন্তু এই 20 টাকা ছাড়া আমার কাছে আর টাকা নেই। আচ্ছা যা আছে দিয়ে যা তবে। রতন প্যাকেট ভর্তি পচা সবজি নিয়ে বাড়ি ফিরে এলো। বউ, ও বউ, জুতি, মা জুতি। এই তো বাবা, আমি তোমার পেছনে। হ্যাঁ, তোর মা কই রে? মা ওই দেখো বাবা, তুমি ফিরতে দেরি করেছো দেখে পাশের বাড়িতে সবজি আনতে গেছে। কিন্তু জানো তো বাবা, মাকে ওরা খুব বকেছে। বউ, তুমি কেন গিয়েছিলে সবজির জন্য মানুষের বাড়িতে? আমাকে তো বাড়ি ফেরা পর্যন্ত সময় দেবে নাকি? পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে এতটা বেলা হলো। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমরা না হয় না খেয়ে থাকলাম, কিন্তু এইটুকু বাচ্চাটাকে কি না খেয়ে রাখা যায়? ওরা কপাল আমার, জানি না এই কপালটা কখনো ভালো হবে কিনা। দেখো, প্যাকেটে একটা মাছ আছে আর কিছু সবজি। তাড়াতাড়ি রান্নাটা সেরে আমার মাকে খেতে দাও। কি মজা কি মজা, আজ বাবা মাছ এনেছে, আমি মাছ খাবো। এ কি, এ তো সব পচা সবজি। এই সবজি রান্না করলে কি খাওয়া যাবে? বউ, আজকের দিনটি চালিয়ে নাও। 20 টাকায় এর চেয়ে ভালো সবজি যে আর পেলাম না গো। রোজ সকালে রতন ঘুম থেকে উঠে রামুর সাথে মাছ ধরতে চলে যেত। এইভাবে বেশ কিছুদিন যাবার পরেও রামু রতনকে দিয়ে কাজ করিয়ে আর টাকা দিতে চাইতো না। এই নে রতন, এই মাছটি নিয়ে বাড়ি যা। এতদিন যে কাজ করেছিস সব টাকা কাল দিয়ে দেব। রাগ করিস না ভাই, রাগ করিস না। না দাদা, মাছ আমার লাগবে না, মাছ তুমি রেখে দাও। আমার টাকা দিয়ে দাও, টাকা লাগবে। বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিন পার করছি, টাকা দাও। বললাম তো কাল দিয়ে দেব, রাগ করছিস কেন? তুমি আজ না কাল, কাল না পরশু করতে করতে আমার টাকাই দিতে চাইছো না। এদিকে বউ বাচ্চা নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি আমি। এক টাকাও দেব না, যা এবার যা। কাল থেকে আর কাজে আসবি না, যত সব ছোট লোক, টাকা যেন গাছে ধরে। রতন কিছু না বলে মন খারাপ করে নদীর ধারে একটা গাছের নিচে বসে পড়ল। হায় সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নেবে আমাকে? এভাবে রোজ রোজ খালি হাতে কিভাবে বাড়ি ফিরবো? প্রতিদিন বউ বাচ্চা পথের দিকে চেয়ে থাকে। না না, আজ আমি আর বাড়ি ফিরবো না। মরবো, মরবো আজ আমি, জলে ডুবেই মরবো। কোথায় যাচ্ছিস রে বাবা? আমায় একটু সাহায্য করবি? কি দিয়ে সাহায্য করবো গো বুড়িমা তোমাকে? তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছুটি নেই। দেখ না বাবা, দেখ তোর কাছে কিছু আছে নাকি? বাড়িতে আমার নাতিনটা খুব অসুস্থ, কিছু টাকার দরকার রে বাবা। টাকা? তোমাকে দেবার মতো টাকা যে আমার কাছে নেই বুড়িমা। এই যে 2 টাকা ছিল পকেটে, নেবে এই টাকাটা? হ্যাঁ দে রে বাবা, এই 2 টাকাও যে বিপদে অনেক কাজে লাগতে পারে। নে রে বাবা, এই চারাটি নে। এই চারাটি দিয়ে কি করব বুড়িমা? যেখানে জীবন চালানোই কষ্ট, সেখানে ছোট্ট এই চারাটি নিয়েই বার কি হবে বলো? পৃথিবীতে কোনো জিনিস অকেজো নয় রে বাবা, সব জিনিসই কাজে লাগে। হতে পারে এই ছোট্ট চারাটি তোর জীবন বদলে দিতে পারে। যা, বাড়ি ফিরে যা। কোন মুখে আজ বাড়ি ফিরবো? আমার যে বাড়ি ফেরার কোনো মুখ নেই। মন যে কিছুতেই বাড়ি যাবার জন্য সায় দিচ্ছে না।
কি এনেছো হাতে এটা? সবজি কই? রামুদা আজও টাকা দেয়নি, বলেছে টাকা দেবে না, আর কাল থেকে কাজে যেতেও মানা করেছে। কিছু বলবো না, কিছু বলবো না তোমাকে। তোমার যা খুশি তাই করো। কাল সকালে দুচোখ যেদিকে যায় মেয়েটিকে নিয়ে সেই দিকেই চলে যাব। আজ দুটো দিন বাড়িতে কিচ্ছুটি নেই। বউ, এই চারা গাছটি শোনো শোনো বউ, শোনো, এই চারা গাছটি লাগিয়ে দাও। ঘরে তো কোনো খাবার নেই, আজকের দিনটি ওই চারা খেয়েই তুমি বরং পেট ভরো। পোড়া কপাল আমার, চারাটি ফেলে না দিয়ে এখানে বরং লাগিয়ে দিই, যা হবার পরে দেখা যাবে। পরের দিন সকালে রতন ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে ছোট্ট চারা গাছটি একটা বড় গাছে পরিণত হয়েছে এবং গাছের ডালে বিভিন্ন ধরনের মাছ ঝুলছে। মাছ? গাছে মাছ ঝুলছে? এ এ- এ তো মাছ! এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি? চিমটিতে দেখি তো। ও, না না না, এটা তো সত্যি। তবে তবে কি বুড়ি? হ্যাঁ হ্যাঁ, বুড়িমা, বুড়িমা গো, তুমি 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 এই গাছ দিয়েছো কাল আমাকে। কি হলো, সকাল সকাল এত খুশিতে নাচছো কেন? কোনো ভূতে ধরেছে নাকি? না গো বউ, না। দেখো, ওপরের দিকে তাকিয়ে দেখো, মাছ ধরেছে গাছে। ওপরে? ওপরে আবার কি? ওমা, গাছে দেখছি মাছ! কি আজব, গাছে মাছ হয়েছে! ওগো, এই গাছটি এখানে কেমন করে এলো গো? কালকের সেই ছোট্ট চারা গাছটি। কালকের সেই ছোট্ট চারা গাছটি গো বউ। আর দেখো দেখো, কত মাছ! সৃষ্টিকর্তা আমাদের এতদিনের অভাব অনটন সব মুছে দেবে এবার। হ্যাঁ গো বউ, হ্যাঁ। মানুষ ঠকালেও সৃষ্টিকর্তা আমাদের ঠকায়নি আমাদের। আমি আমি এখন থেকে তোমাদের কোনো জিনিসের অভাব হতে দেব না। আমি সব কিছু নিয়ে আসব, কোনো কিছুর অভাব হবেই না। তুমি কিছু মাছ মেপে বিক্রি করতে নিয়ে যাও, আমি মেয়েটাকে ডেকে মাছ দেখাই, ও খুব খুশি হবে। রতন গাছ থেকে মাছ পেড়ে হাটে নিয়ে গেল বিক্রি করতে। মাছ নেবেন দাদা, মাছ, একদম টাটকা মাছ, খেতেও খুব সুস্বাদু। বাহ, মাছগুলা তো একদম টাটকা আর বেশ বড় বড় লাগতাছে। দাও তো দাদা, আমার ওই মাছটা দাও। নাও দাদা, নাও। এমন মাছ সারা বাজার ঘুরেও পাবে না কিন্তু। কিরে, এত মাছ কোথায় পেলি? নদীতেও তো গেলি না মাছ ধরতে, চুরি টুরি করলি নাকি? চুরি করা, ধোকা দেওয়া, এটা তোমাদের অভ্যাস। আমাদের মতো গরিবের কাজ এমন না। আমাদের মতো গরিবরা এমন কাজ করে না দাদা, এসব সৃষ্টিকর্তার দান। রতনের গাছে মাছের চাষের কথা আশপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ল। আশপাশের গ্রামের মানুষ গাছের মাছ চাষ দেখতে আসতো এবং শখ করে গাছের মাছ কিনে নিয়ে যেত। দেখতে দেখতে রতন খুব ধনী হয়ে গেল। না না মা, আমি আর মাছ খাবো না। আমার এখন আর মাছ খেতে ইচ্ছে করে না। আমার শাক দিয়ে ভাত দাও মা। মারে, যখন ছিল না তখন একটু মাছের জন্য কত ছটফট করেছিস, আর আজ শাকের খোঁজ করছিস। মা, আমাদের মতো অনেক গরিব পরিবার আছে যারা কিছুই খেতে পারে না। আমাদের তো তাদের সাহায্য করা উচিত। আমরা তো অনেক খেয়েছি মাছ। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। ওগো, আমাদের তো আর কিছুর অভাব নেই, বাড়ি গাড়ি সবকিছুই তো হয়েছে। এবার তুমি গরিব দুঃখী মানুষদের সাহায্য করো। হ্যাঁ গিন্নি, আমিও সেটাই ভেবেছি। আজকের পর থেকে এই মাছ বিক্রি করে যে টাকা রোজগার করব, তার সবটাই গরিবদের মাঝে বিলিয়ে দেব। অভাবের যে কি যন্ত্রণা, সেটা আমরা ভালো করেই জানি। এরপর থেকে রতন গরিব দুঃখী মানুষদের কখনো তাদের গাছের মাছ দিয়ে বা টাকা দিয়ে সাহায্য করত। এই থেকে রামু একটা দুর্ঘটনায় তার দুহাত হারালো।
একদিন সে রতনের কাছে এলো। ভাই রতন, ভাই রে, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। ও রতন। আরে রামুদা, তোমার এই অবস্থা হলো কি করে? এসো এসো, বসো বসো। তোর সাথে অন্যায় করার শাস্তি এটা। তুই আমাকে ক্ষমা করে দিস রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। ছি ছি, এটা তুমি কি বলছো? তোমার ওপরে আমার কোনো অভিযোগ নেই দাদা। সেদিন তুমি ফিরিয়ে দিয়েছিলে বলেই আজ আমরা এত কিছু পেয়েছি, আমাদের এত কিছু হয়েছে। সেদিনের পর থেকে আমি সব কিছু হারাতে থাকি রে রতন। তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম এটা তোর সাথে অন্যায় করার ফল। আরে বুড়িমা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? দুঃখের কথা আর কি বলবো রে কামাল। ওদিক দিয়ে আসছিলাম, জামালের বাড়ি হয়ে যখন আসবো ভাবলাম ওর কাছ থেকে কিছু সবজি নিয়ে নি। এরপর কি হলো? সবজি পাওনি? আমায় ভালো সবজি দেখিয়ে এই থলেতে যত খারাপ সবজি ধরিয়ে দিয়েছে রে বাবা। এই দেখো। তাই তো, বেশিরভাগই পচা সবজি। ভুল করে দিয়ে দিয়েছে হয়তো। ভুল করে দেয়নি বাবা, ভুল করলে বেশিরভাগ সবজি কি খারাপ দেয়? একটা দুটো খারাপ হতে পারে। তুমি কিছু বলনি? বলেছিলাম, কিন্তু এই নাও বুড়িমা তোমার সবজি। ঠিক আছে বাবা, এই যে নাও তোমার টাকা। দাঁড়াও, গুনে দেখি টাকা ঠিক আছে কিনা। ছেঁড়া ফাটা টাকা নেই তো? আচ্ছা, না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, আমি আসি তাহলে। কম টাকায় অনেক ভালো সবজি পেলে গো বুড়িমা, আবার নিও কিন্তু। আচ্ছা বাবা, ভালো হলে আবার নেব। হে কি, সব সবজি দেখছি পচা। জালাল এসব কি দিল আমাকে? যাই তো ওকে গিয়ে জিজ্ঞেস করি গে। জালাল, ও জালাল। কি হয়েছে? টাকাটাকি করছো কেন? আরো সবজি লাগবে নাকি? এগুলো সব পচা বাসি সবজি, তুমি আমায় পচা সবজি কেন দিলে? কি বলছো? পচা হতে যাবে কেন? এই দেখো। তুমি তো এগুলোই দেখেছিলে, দেখেই তো নিয়েছো। এখন আবার আমাকে কেন বলছো? কি বলছো কি? আমি সব ভালো সবজি পছন্দ করেছিলাম, তুমি সেগুলো দেখে আমায় পচাগুলো দিলে। তোমার বয়স হয়েছে, চোখে কম দেখো। কি দেখতে কি দেখে নিয়েছো, তাতে আমার কি দোষ বলো? আমার চোখ এতটা খারাপও না। আমার এত কষ্টের টাকা এই সবজি কেনা, আমার টাকা ফেরত দিয়ে দাও। কিসের টাকা ফেরত? নিজে পছন্দ করে নিয়ে এখন নিজেই জোচ্চুরি করছো, তাই না? কিসের জোচ্চুরি? আমার অত কষ্টের টাকায় আমি এই পচা সবজি কেন নেব? আমার টাকা ফেরত দিয়ে দাও, তোমার সবজি তুমি রেখে দাও। কোনো টাকাই তুমি পাবে না বুড়িমা। সবজি নিলে নাও, না নিলে চলে যাও। আমার এত কষ্টের টাকা তুমি আমায় এইভাবে ঠকালে? সৃষ্টিকর্তা, তুমি তো সব দেখছো। থাক বুড়িমা, তুমি কেঁদো না। তুমি আমার সঙ্গে চলো তো, আসো। বুড়িমা, তোমার যত সবজির প্রয়োজন হয়, যা যা পছন্দ হয়, তুমি তুলে নিয়ে যাও, কেমন? না না বাবা, আমার কাছে যে আর টাকা নেই। আরে টাকার জন্য ভেবো না তো। তোমার যা যা প্রয়োজন হয় তুমি তুলে নাও। কিন্তু কোনো কিন্তু না, তোমার যা ভালো লাগে তুমি নিয়ে যাও। তোমায় ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই বাবা।
সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। আমি এখন আসি বাবা। আবার এসো বুড়িমা। আরে, এর বাড়িতেও তো দেখছি খুব সুন্দর সবজির বাগান করেছে, কিন্তু বাটটা কেমন হয় কে জানে। কি গো কামাল, বাজারের দিকে যাচ্ছ নাকি? হ্যাঁ জালাল ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমিও বাজারের দিকেই যাচ্ছি, চলো একসাথেই যাওয়া যাক। বেশ তো, চলো। এই সপ্তাহের বিক্রি কেমন হলো কামাল? ভালোই হয়েছে জামাল ভাই। ব্যবসার বুদ্ধি লাগলে আমার কাছে আসবে, কোনো সংকোচ করবে না, কেমন? ঠিক আছে জালাল ভাই। সব জায়গায় সবজি বিক্রি করে কত বড়লোক হচ্ছে সবাই। আমাদের এখানে সবজির দাম মোটেও নেই, কম দামে বিক্রি করতে হয়। দাম আরো বাড়িয়ে দিতে হবে, বুঝলে? আমার তো মনে হয় আমি ন্যায্য দামেই বিক্রি করছি জালাল ভাই। দামের আবার ন্যায্য অনেক কিসের? দাম বেশি তো লাভ বেশি। দাম অনেক বাড়িয়ে রাখতে হবে। এসব কাজে কি কম কষ্ট নাকি বলো? কি যেন জামাল ভাই, আমার কাছে তো মনে হয় আমি ঠিক দামেই বিক্রি করছি। ওই তো বাজারে চলে এসেছি। জালাল ভাই, আমি এদিকটাই বসছি, এদিকে একটু গরম কম। তুমি কোথায় বসবে? আমি ওদিকে বসবো বাছা, ওদিকে লোকজন বেশি হয়, সবাই আমার সবজি কিনবে। আর শুধু তুমি চেয়ে চেয়ে দেখবে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো, ওই জায়গাটা বিক্রির জন্য ভালো জায়গা, বুঝলে? আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। বাঁচা ধনটাকে ওদিকটাই বসিয়ে দিয়েছি, ওদিকে মানুষ কেন, মাছিও যাবে না। আসুন আসুন, তাজা তাজা সবজি আছে, দেখে দেখে কিনুন, বেছে বেছে কিনুন। এই যে সবজিওয়ালা, গত হাটে তোমার কাছ থেকে বেগুন কিনছিলাম, সব কয়টা বেগুনে পোকা ছিল, একটাও রান্না করন যায় নাই। কি বলছেন? আমি পোকাওয়ালা বেগুন বিক্রি করি না কখনো। কার না কার কাছ থেকে নিয়েছিলেন কে জানে। কার না কার কাছ থেকে না, তোমার কাছ থেকেই নিছিলাম। বলি, লোক ঠকাইয়া ব্যবসার কতদিন করবা? কি যাতা বলছেন? আমি কখনো বাজে জিনিস বিক্রি করি না। অন্য কারো কাছ থেকে কিনে আমার দোষ দেওয়া হচ্ছে, তাই না? যত সব। এখন তো সব বুঝলাই যাবা, ঠক বাস জোচ্চোর। বলি, টাকাটা নেওয়ার সময় তো ভালো লাগছিল, তাই না? আমি তো টাকাটা ভালো করেই দিছিলাম, কিন্তু জিনিসটা তো ভালো দাও নাই তুমি। আরে বাপু, কি শুরু করলেন? সরুন তো, সরুন সরুন, আপনার জন্য আমার খদ্দের আসতে পারছে না। এই সরুন, এই আসুন আসুন, তাজা সবজি আছে, আসুন আসুন। ওই ওপরওয়ালা সব দেখতাছে, সবই দেখতাছে ওপরওয়ালা। দুই একটা পোকা থাকলে কি হয়, টাকা দিবে কম, জিনিস আবার ভালো চাইবে, দেখে শুনে কিনবে না, আর দোষ হবে আমার, যত সব। এই যে আসুন আসুন, ভালো সবজি আছে, আসুন আসুন। আসুন আসুন, কি লাগবে দেখুন। ভালো টমেটো হবে নাকি? এখানে সবই ভালো, দেখুন কি লাগবে। এ কি, টাকাটা কম ফেরত দিলেন যে? আরে জনাব, আপনাকে ঠিক মতো টাকা আমি ফেরত দিয়েছি, দেখুন না ভালো করে। না না, আপনি কম টাকা ফেরত দিয়েছেন, আমি আরো বেশি ফেরত পাবো। আরে না না, আপনি এত টাকাই ফেরত পাবেন, বুঝলেন? কেমন দু নাম্বারি রে বাবা, কম টাকা ফেরত দিচ্ছেন আবার গলাবাজি করছেন। আরে জনাব, কি শুরু করলেন? যান তো, যান যান, আপনার জন্য বাকি খদ্দেররা আসতে পারছে না, যান এখান থেকে। লোক ঠকিয়ে কখনো ব্যবসা করতে পারবেন না আপনি। আরে যান যান, যত সব। নিজে হিসাব ঠিক মতো করবে না, দোষ হবে আমার। এত টাকা নিয়ে কি করবে বাছা? সবজির দাম বেশি চাইলে তো কিনবে না। যান তো সাহেব, যান 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 যান। আসুন আসুন, তাজা সবজি আছে, কি লাগবে দেখুন, দেখে দেখে কিনুন। এই চলো, সবজি কিনে ফেলি এখান থেকে। আরে না না,
এর কাছ থেকে কিচ্ছু কেনো না, ওই লোক ঠকায়। চলো ওদিকটায় যায়, ছায়ায় একজন সবজিওয়ালা বসে আছে, তার জিনিসটা ভালো। আচ্ছা ঠিক আছে, ওদিকেই চলো। ঢং আর কি, একে তো পয়সা দিতে চাবে না, আবার ভালো জিনিস চাইবে, যত সব। আজ তো খুব বিক্রি হলো না, ভালো জিনিসের কদর মানুষ বোঝে না। যাই হোক, বাড়ির দিকে রওনা হই। কি গো কামাল, কেমন বিক্রি হলো আজ? আরে ভাই যে, সব বিক্রি হয়ে গেছে আজ। সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই, লোকজন এই ছায়ার জায়গায় বিশ্রাম করতে এসে সব কিনে নিয়ে গেল। বাহ, ভালোই তো। আমিও তো বলেছিলাম এই জায়গাটা বিক্রির জন্য ভালো। হ্যাঁ ভাই, বাড়ির দিকে যাচ্ছ? চলো তাহলে একসাথে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। কি এমন সবজি যে সব বিক্রি হয়ে যায়, আর আমার এত ভালো সবজি বিক্রি হলো না? সস্তায় সবজি দিলে তো বিক্রি হবেই, তবে বাচাধন, আমি আছি যখন বেশি দিন আর বিক্রি বাট্টা হবে না তোমার। এ কি, আমার সব সবজি গাছগুলো তুলে ফেলা হয়েছে! কে করলো এই সর্বনাশ? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার এই এত বড় সর্বনাশ কে করলো? কি গো কামাল, আজ যাবে না বাজারে? আমার সর্বনাশ হয়ে গেছে জালাল ভাই। কে যেন আমার সব গাছ তুলে ফেলেছে। বলো কি গো, কে এমন করলো? জানি না গো, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। বাচাধন, এ তো শুরু, আরো কত কিছু দেখতে হবে তোমার। আহারে, কত ক্ষতি হয়ে গেল তোমার, কি আর করবে বলো? আবার সবজি লাগাও, শীত আসতে আর অল্প কিছুদিনই আছে, দেখো না কি হয়। আমি এখন কি করব? দেখো কি করবে, আমি যাই, আমাকে আবার বাজারে যেতে হবে। দেখে আর কি করবে, তোমার সবকিছু এভাবেই নষ্ট হবে। কি গা, কি চাও তুমি? আমি অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত। আমাকে আমাকে কিছু খাবার আর পানি দেবে? শুধু শুধু কেন খাবার তোমাকে দেব, কি লাভ আমার? আমি বিনিময়ে আপনাকে এই দুটো বেগুন গাছ দেব। এদের মাটিতে লাগিয়ে যত্ন করবেন, বিয়ে দেবেন, দেখবেন আপনার উন্নতি হবে। কি বলছো, গাছের বিয়ে? আমি 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 মিথ্যা বলছি না, আপনি একবার কাজটা করেই দেখুন না, আপনার উন্নতি হবে। এসব জোচ্চুরি অন্য কোথাও গিয়ে করো বাপু, দুটো মরমরা বেগুন গাছ দিয়ে ভালো ভালো খেয়ে চলে যেতে চাও, তাই না? আমি বুঝি বুঝি। না না না, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আরে বাবু, যাও যাও যাও, আবার বলে কি বেগুন গাছের বিয়ে। গাছের নাকি বিয়ে? তুমি নিজে বিয়ে করেছ? দয়া করে আমার কথা বিশ্বাস করুন, এই গাছগুলো অনেক উন্নতি আনবে। আরে আরে, যাও যাও যাও, এসব ধান্দাবাজি টান্দাবাজি হবে না বাপু, গাছ নাকি উন্নতি করবে। অন্তত এক গ্লাস পানি তো দিন আমাকে। আরে যাও তো যাও তো, তোমাকে কষ্ট করে পানি খাওয়িয়ে আমার লাভ কি? এখন যাও বাপু, বিরক্ত করো না তো, যাও না। কবে যে এই সবজি আবার ফলবে, আমি যে কবে সবজি বিক্রি করতে পারবো? কত বড় ক্ষতি হয়ে গেল আমার। জনাব, একটু শুনবেন? জনাব। জি বলুন, আসুন আসুন, বসুন। এই নিন, একটু পানি খান আগে। অনেক ধন্যবাদ।
আপনাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, ভেতরে আসুন, আমি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি। আপনি এই সময়ে সবজির বীজ বুনছেন? আমার সবজির গাছগুলো কে যেন উপড়ে ফেলেছে, এখন বুনে দেখি, জানি না ফল আসবে কিনা। তারপরেও চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধরুন, আপনি এই গাছগুলো নিন। আরে না 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 না, এ কি করছেন? আমার কিচ্ছুটির প্রয়োজন নেই, সামান্য একটু খাবারই তো। আপনি একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছেন, এ তো সামান্য নয়। এই বেগুন গাছগুলো মাটিতে পুঁতে এদের বিয়ে দিয়ে দিন, দেখবেন প্রচুর উন্নতি হবে। বিয়ে? সে কিভাবে? কিছুই না, কেবল মালা তৈরি করে বরগাছ আর বউ গাছের গলায় পরাবেন, এরপর মালা বদল করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন তাহলে আমি আসি, ভালো থাকবেন। বেগুন গাছের বিয়ে? এমন আজব কথা তো কখনো শুনিনি। থাক, একজন মানুষ বলেছে যখন, তার কথাটা না হয় রাখি। আরে কামাল, কি করছো তুমি? কিছু না জালাল ভাই, বেগুন গাছগুলো মাটিতে পুঁতে দিচ্ছিলাম। আবার দেখি এদের মালা পরিয়েছ। বুঝেছি বুঝেছি, তোমার বুঝি ওই জোচ্চোরটার সাথে দেখা হয়েছিল, গাছের বিয়ে দিতে বলেছে, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমার কাছেও গিয়েছিল, খাবার চায়, এর বদলে নাকি দুটো বেগুন গাছ দেবে, আবার বলে গাছের বিয়ে দিলে নাকি উন্নতি হবে। দূর দূর করে তাড়িয়েছি আমি। উনি খুব ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত না ঘোড়ার ডিম, যত সব জোচ্চুরি। তোমাকে দুটো মরা গাছ গছিয়ে দিয়ে চলে গিয়েছে ভালো ভালো খাবার খেয়ে। এখন আবার এগুলোর বিয়েও দিচ্ছ তুমি, ছে ছে ছে। থাক না জালাল ভাই, একজন মানুষ যখন বলেছে। সব জায়গাতেই জোচ্চোর আর 2 নাম্বার লোক ভরে গেছে। যাকে, তোমার সবজি বাগানের কি অবস্থা? বীজ বুনেছি জালাল ভাই, যদিও এখন আর সময় নেই, তারপরেও। হ্যাঁ দেখো কি হয়, চেষ্টা করতে তার দোষ নেই। চেষ্টা করেও কোনো লাভ নেই বেটা। এ কি? এ আমি কি দেখছি? কি গো, তোমার কাছে ভালো টমেটো হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। এই যে নিন। ওগুলো কি গো, বেগুন নাকি? কয়েকটা দাও তো। এই নাও টাকা। আবার আসবেন আপনি। এই যে ভাই শুনুন, ওখানে এত লোকের ভিড় কেন, কি হয়েছে? ওখানে নাকি এক আশ্চর্য বেগুন পাওয়া যায়, খেতে নাকি অদ্ভুত স্বাদ, যে খায় সে আবার কিনে নেয়। কি বলছেন? দেখি যদি কিছু বেগুন পাই। আপনিও কিনবেন নাকি? এখানে বেশ ভালো সবজি আছে কিন্তু। ভালো সবজি? সবজি এলো কোথা থেকে? কি বলছেন জনাব, এত বড় সবজির বাগান আপনার চোখে পড়ছে না? আরে তাই তো, গাছে কি সুন্দর সবজি ফলে আছে, এ তো অসম্ভব। তাহলে তাহলে সেই পথচারীর কথাই ঠিক, কামালের তো তাহলে অনেক উন্নতি হবে। না, কিছু একটা করতে হবে, এ হতে দেওয়া যাবে না কিছুতেই। ওরে বাবারে, গেলাম রে গেলাম রে। এ কি জালাল ভাই, তুমি তুমি এত রাতে এখানে কি করছো? কি হয়েছে তোমার? এবার তো উচিত শিক্ষা হয়েছে তোমার, খুব ভালো হয়েছে। ঠকবাজি, জোট চুরি, লোকের ক্ষতি করা শাস্তি এমনই হওয়া উচিত। আরে আপনি এখানে? হ্যাঁ আমি, আসলে আমি একজন জাদুকর। আপনি আপনি আমি কি সত্যিই দেখছি? হ্যাঁ, আমি জালালের ব্যাপারে অনেক আগে থেকেই জানতাম। ও মানুষ ঠকায়, টাকা কম দেয়, হিংসা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। ও তোমার সবজি গাছ সব তুলে ফেলেছিল, তাই এসেছিল লোভে পড়ে বেগুন গাছ চুরি করতে। কি বলছেন? উনি যা বলছেন সব কি ঠিক? কি বলছেন এসব? তা না হলে এত রাতে মুখ ঢেকে এখানে কি করছিল? তোমাকে যে গাছগুলো দিয়েছি সেগুলো জাদুর বেগুন গাছ। জাদুর পরিপূর্ণতার জন্য
ওগুলোর বিয়ে দিতে হয়। দেখবে তোমার অনেক উন্নতি হবে, আর জালালের কাছে আর কখনোই কিছু ফলবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। যাদের ক্ষতি করেছো তুমি তাদের কাছে ক্ষমা চাও, আর নিজের পথ শুধরে নাও। অসততা কখনোই ভালো ফলাফল আনে না। আপনি জালাল ভাইয়ের ওপর থেকে সব শাস্তি তুলে নিন। সে যদি তার স্বভাব পরিবর্তন করে, তার শাস্তি এভাবেই কমে যাবে, সে এমনিতেই মুক্তি পাবে। সময়ই তার পরিবর্তন বলে দেবে। তুমি ভালো থেকো কামাল, আজ আমি আসি।